এহসান মাহমুদের প্রবন্ধ আমি গতকাল পেয়েছি, সেটা পড়েছি এবং সেখানে এটা শিরোনামেই পরিষ্কার যে তিনি দেশভাগ বিষয়টা এখানে গোটা প্রবন্ধে আলোচনা করেছেন। দেশভাগ বিষয়টা হাসান আজিজুল হক এই বিষয়টা নিয়ে ডিল করেছেন খুব বেশি লেখায় না। আমার এই মুহূর্তে মনে পড়ছে দুইটা গল্প, একটা হচ্ছে আত্মজা একটি করবী গাছ, আর একটা খাঁচা নামে একটা গল্প। এই দুটো গল্পে দেশভাগ ছিল। আর এই উপন্যাস আগুন পাখি, এই তিনটা লেখার বিষয়বস্তু হচ্ছে দেশভাগ। কিন্তু এটা সত্য, এহসান যেটা বলেছেন পরিষ্কার মানে বলেছেন যে দেশভাগের যে প্রভাব, দেশভাগের যে মানসিক অভিঘাত, সেই অভিঘাত হাসান আজিজুল হকের লেখায় একটা করুণ সুর যুক্ত করেছে এবং সেই এহসান সেই সুরটা তার সারা জীবনের লেখার ভিতরেই পেয়েছেন। আমার মনে হয় এটা অনেকাংশেই সত্য। আবার তিনি যেমন বলেছেন যে যেহেতু তিনি বর্ধমানের মানুষ, সেই কারণে তার লেখায় বর্ধমান বা পশ্চিমবঙ্গ যত বেশি এসেছে, বাংলাদেশের এই অংশটা তত বেশি আসেনি। হাসান আজিজুল হককে আমি পড়ি, পাঠ করি একজন গল্পকার হিসাবে, এবং আসলেই তিনি আগুন পাখি এবং সাবিত্রী উপাখ্যান লেখার আগেই লেখক হিসাবে তার যে স্থান সেটা নির্ধারিত হয়ে গেছে, এবং সেটা ছোট গল্পের কারণেই। বাংলাদেশে সম্ভবত একমাত্র লেখক তিনি যিনি শুধু সারা জীবন ছোট গল্প লিখে বাংলা সাহিত্যে এত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন, মর্যাদা পেয়েছেন। এই কারণে আমার মনে হয় যে তার গল্পগুলো বিশেষ বিচার বিবেচনা দাবি করে। কেন একজন মানুষ, একজন লেখক শুধুমাত্র গল্প লিখে এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলে না? হাসান আজিজুল হকের সাহিত্য সত্তা যেটা, তার যে প্রধান মনোযোগের বিষয়, সেটা আসলে দেশভাগ না, তার চেয়ে অনেক বড় তার একটা সাহিত্য দর্শন আমি আবিষ্কার করেছি। এটা হয়তো আমার নিজের আবিষ্কার, মন গড়া আবিষ্কার হতে পারে। আমি দেখতে পেয়েছি যে তিনি সাহিত্যকে কি কাজে ব্যবহার করেছেন, কেন তিনি গল্প লিখেছেন, সেটা আমি একেবারে শেষে গিয়ে বলবো। এটা বলতে হবে না, আমার কথাগুলোর মধ্য দিয়েই পরিষ্কার হয়ে উঠবে, আলাদা করে বোধহয় বলতে হবে না। আমি বলি যে মানে আমি তার লেখা, আমি এমনিতেই জেনারেলি সাহিত্য, কথা সাহিত্য, গল্প উপন্যাস পড়ি। এটা একটা কি বলবো, নান্দনিক অ্যাস্থেটিক মানে প্রোডাক্ট হিসাবে। এখানে আমি রাজনীতি খুঁজি না, দর্শন খুঁজি না, জ্ঞানের কোনো শাখার কোনো অন্বেষণ করি না, এখান থেকে উপকৃত হব, আমার জ্ঞান বৃদ্ধি পাবে, এই সমস্ত কোনো চিন্তাই আমার মধ্যে কাজ করে না। আমি মিউজিক শোনার মতো যেরকম আনন্দ পাই, সেরকম গল্প উপন্যাস পড়ে এক ধরনের শৈল্পিক বিনোদন খোঁজার চেষ্টা করি। সেই দিক থেকে হাসান আজিজুল হক যখন আমি পড়ি, তখন প্রথমেই আমার তার টেকনিকগুলোর দিকে নজর পড়ে। মানে আমি বলি যে হাসান আজিজুল হক ছবি লেখে বললে অবন ঠাকুরের কথা মনে, অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই কথা বলা হতো যে তিনি অবীন ঠাকুর মানে শব্দ ভাষা ব্যবহার করে তার পরিপার্শ্বের বিবরণ, এত নিখুঁত বিবরণ দিতেন যে লোকে বলতো অবীন ঠাকুর ছবি লেখে। তো হাসান আজিজুল হক সম্পর্কে আমার এই কথাটাই মনে হয়। আর তার গল্পগুলো সম্পর্কে ভাবতে গেলে, মানে আমি যখন স্মরণ করি বা পড়ি, বারবার পড়া যায় তার গল্পগুলো, আমি তার গল্প বারবার পড়ি, গল্পগুলোকে আমার ছবি মনে হয়, একটা ছবি। তার গল্পের মধ্যে ঘটনা খুব একটা থাকে না, ওরকম প্লট থাকে না, কিন্তু ছবির পর ছবি থাকে, দৃশ্য থাকে। আমি হাসান আজিজুল হক এবং সৈয়দ শামসুল হক, বাংলাদেশের এই দুইজন লেখককে বলি কথা শিল্পী, আর বাকি সবাইকে বলি কথা সাহিত্যিক। আমি এদেরকে কথা শিল্পী বলি বিকজ অফ এই যে একটা এলিমেন্ট বললাম, যে লেখা পড়ে আমার এক অদ্ভুত ধরনের আনন্দ হয়, যে আমি যেন ছবি দেখছি, ওই ছবি দেখার ফলে আমার মনের মধ্যে অনেক রকমের অনুভূতি সৃষ্টি হচ্ছে, কখনো নস্টালজিক হচ্ছি, কখনো হয়তো বা মানে কি বলবো, এক ধরনের এটাকেই বোধহয় বলে এস্থেটিক বা নান্দনিক মানে আর্টিস্টিক প্লেজার, যেটা সেই আর্টিস্টিক প্লেজারটা আমি হাসান আজিজুল হকের গল্পে অনেক পাই।
আমাদের যে ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে ইনজাস্টিস আছে, মানে কি বলবো, জুলুম, নিপীড়ন, শোষণ, এই ব্যাপারগুলো আছে, এগুলো এই লেখক এগুলো সম্পর্কে সচেতন, এটা তার লেখা পড়ে বোঝা যায়। কিন্তু এবং এগুলোর বিরুদ্ধে তার ক্রোধও আছে, রাগও আছে, কিন্তু তার গল্পগুলোতে এই ক্রোধ, এই ক্ষোভ, এগুলোর প্রকাশ কিন্তু ওইভাবে তীব্রভাবে আসে না। যেমন ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস সম্পর্কে বলা হয় যে এটা বোঝাই যায় খুবই সরল একটা সমাজতান্ত্রিক বাস্তববাদের গল্প, কিন্তু হাসান আজিজুল হকের কোনো গল্প কিন্তু ওইরকম লাগে না, আমার কাছে লাগেনি যে তিনি বিপ্লবের ডাক দিচ্ছেন বা বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছেন। এমনকি এই যে কি বলবো, 69 গণ অভ্যুত্থান সময়ে যে ওই সময়কে উপজীব্য করে তিনি যে একটা নভেলার মতো বড় গল্প লিখেছেন, সেটার নাম হচ্ছে জীবন জীবন ঘষে আগুন। ওইটাতেও ওটার শেষের দিকে একটু মনে হয় যেন একটু ইচ্ছা পূরণের মতো একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও তার এরকম উচ্চকিত না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।